আসসালামু আলাইকুম সবাইকে। মাঝরাতে ভয়ঙ্কর ডাক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। রাত যখন গভীর হয়, চারপাশের পরিচিত জগৎটা কেমন যেন অচেনা হয়ে যায়। বাতাসের ফিসফিসানি আর অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা ছায়াগুলো যেন আমাদের দিকে তাকিয়ে হাসে। আপনি কি নিশ্চিত যে এই মুহূর্তে আপনার ঘরের কোণে কেউ দাঁড়িয়ে নেই? কিংবা আপনার ঠিক পেছনে কেউ নিঃশ্বাস ফেলছে না? হয়তো আপনার বন্ধ দরজার ওপাশে কেউ একজন আপনার নাম ধরে ডাকছে, অথবা খাটের নিচে লুকিয়ে থাকা কোনো একজোড়া লাল চোখ আপনার ঘুমের অপেক্ষা করছে। আজ আপনাদের এমন এক সত্য ঘটনার মুখোমুখি করব যা শুনলে আপনার গায়ের রক্ত হিম হয়ে যাবে। কানের হেডফোনটা ঠিক করে নিন এবং মনের সাহস সঞ্চয় করুন, কারণ আজকের রাতের আতঙ্ক আপনার রাতের ঘুম কেড়ে নিতে আসছে। মনে রাখবেন, অন্ধকারের নিজস্ব একটা ভাষা আছে, আর আজ সেই ভাষা আপনাদের শোনাব। গল্পের নাম কবরস্থানের শেষ লাশটা নড়েছিল। পটভূমি গ্রামের একদম উত্তর প্রান্তে জঙ্গলঘেরা সেই পুরনো কবরস্থান। ওখানকার মাটি সবসময় যেন একটু বেশি ভেজা আর স্যাঁতস্যাঁতে থাকে। স্থানীয়রা বিশ্বাস করে ওই কবরস্থানে এমন কিছু আছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকাই ভালো। সেই গ্রামেরই একজন যুবক ছিল আরমান। সে ছিল আধুনিক শিক্ষায় শিক্ষিত, তাই ভূত প্রেত বা অতিপ্রাকৃত কিছু সে কখনোই বিশ্বাস করত না। কিন্তু এক ঝড়ের রাতে তার সেই অহংকার চিরতরে ধুলোয় মিশে গিয়েছিল। অশুভ সেই রাত, সেদিন ছিল ভরা বর্ষার রাত। গ্রামের এক নিঃসঙ্গ বৃদ্ধ মারা গিয়েছিলেন, যার দাফন সম্পন্ন করতে করতে রাত প্রায় 1:30টা বেজে যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়া আর প্রচণ্ড বৃষ্টির কারণে দাফন শেষে সবাই দ্রুত যে যার বাড়িতে চলে গেল। আরমান সবার শেষে ছিল। সে যখন তার টর্চলাইটটা জ্বালিয়ে কবরের পাশ দিয়ে ফিরতে যাবে, ঠিক তখনই সে একটা শব্দ শুনতে পেল। ঠক ঠক ঠক। শব্দটা আসছিল ঠিক ওই নতুন কবরটার ভেতর থেকে। আরমান ভাবল হয়তো কবরের ওপর দেওয়া বাঁশের চটাগুলো বাতাসে নড়ছে। সে পাত্তা না দিয়ে সামনে এগোতে চাইল, কিন্তু এবার শব্দটা আরও জোরে শোনা গেল, যেন কবরের ভেতর থেকে কেউ একজন জোরালো হাতে বাঁশের খাঁচায় আঘাত করছে। লাশটি নড়ে উঠল। আরমান থমকে দাঁড়াল, বুকটা দুরুদুরু কাঁপছে। সে সাহস সঞ্চয় করে টর্চের আলোটা নতুন কবরের ওপর ফেলল। যা দেখল তা দেখে তার কলিজা শুকিয়ে গেল। কবরের কাঁচা মাটিগুলো ধীরলয়ে নড়ছে। কবরের মাঝখানটা ফুলে ফেঁপে উঠছে। হঠাৎ এক প্রচণ্ড শব্দে মাটির তলা থেকে একটা নীলচে ফ্যাকাশে হাত বেরিয়ে এল। হাতটার আঙুলগুলো তড়পাচ্ছে, যেন বাইরের বাতাসটা সে ধরার চেষ্টা করছে। আরমান চিৎকার করতে চাইল, কিন্তু ভয়ে তার কণ্ঠরোধ হয়ে এল। সে দেখল মৃত বৃদ্ধের সেই সাদা কাফন পরা শরীরটা ধীরে ধীরে মাটির বুক চিরে উঠে আসছে। কবরের শেষ লাশটা নড়ে উঠেছে। ভয়াল সেই মুহূর্ত, লাশটি অর্ধেক উঠে এসে স্থির হয়ে গেল। বৃষ্টির ঝাপটায় কাফনের কাপড় চুঁইয়ে রক্ত মেশানো কাদা নিচে পড়ছে। হঠাৎ লাশটি তার মাথাটা অমানুষিক মটমট শব্দে 180 ডিগ্রি ঘুরিয়ে আরমানের দিকে তাকাল। তার চোখ নেই, শুধু দুটো শূন্য কোটর দিয়ে কালো তরল গড়িয়ে পড়ছে। সেই মৃত অবয়বটি এক অমানুষিক ভাঙা গলায় বলে উঠল, আরমান, একা ফিরে যাচ্ছ কেন? আমি যে তোমার জন্যই অপেক্ষা করছিলাম। অন্তহীন গোলক ধাঁধা। আরমান দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করল। কিন্তু যতবারই সে জঙ্গল পার হতে চায়, ততবারই সে ঘুরে ফিরে সেই একই কবরের সামনে চলে আসে। চারপাশ থেকে অশরীরী হাসির শব্দ ভেসে আসছে। সেই পচা মাংসের গন্ধ আর হিমশীতল বাতাস তাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ফেলল। সে বুঝতে পারল সে এক অনন্ত মরণ ফাঁদে আটকা পড়েছে। উপসংহার: পরদিন সকালে গ্রামবাসী আরমানকে ওই কবরস্থানের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তার সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পর আরমান আর কোনোদিন কথা বলেনি। সে শুধু শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে থাকে। আর যারা সেই রাতে ওই পথ দিয়ে গিয়েছিল, তারা দাবি করে এখনও অমাবস্যার রাতে সেই নতুন কবরের পাশে একটা কালো ছায়া দাঁড়িয়ে থাকে, যে তার পরবর্তী শিকারের অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। হয়তো আজ রাতে সে আপনার দরজায় কড়া নাড়বে। গল্পের নাম কবরস্থানের শেষ লাশটা নড়েছিল, পার্ট 2, অতৃপ্ত আত্মার ছায়া। ঘটনার সূত্রপাত: আরমানকে কবরস্থান থেকে উদ্ধার করার পর 7 দিন কেটে গেছে। পুরো গ্রাম স্তব্ধ। যে আরমান ছিল যুক্তিবাদী এক যুবক, সে এখন তার ঘরের এক কোণে অন্ধকার ঘরে পাথরের মতো বসে থাকে। তার মা বাবা অনেক চেষ্টা করেও তার মুখ থেকে একটা শব্দ বের করতে পারেননি। কিন্তু গ্রামবাসী লক্ষ্য করল এক অদ্ভুত বিষয়:
আরমান যে ঘরে থাকে সেই ঘরের দেয়ালগুলো কেমন যেন ভিজে থাকে, আর সেখান থেকে পচা মাটি আর পুরনো লাশের এক উৎকট গন্ধ আসে। অশুভ রাত, 7 নম্বর দিনের মাথায় আকাশ ভেঙে বৃষ্টি নামল, ঠিক সেই দাফনের রাতের মতো। আরমানের ছোট ভাই রিফাত সেদিন রাতে পাশের ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ সে শুনল আরমানের ঘর থেকে বিড়বিড় করার শব্দ আসছে। রিফাত ভাবল হয়তো ভাইয়া সুস্থ হয়ে কথা বলছে। সে খুশিতে আরমানের ঘরের দরজার ফাঁক দিয়ে উঁকি দিল। যা দেখল তাতে রিফাতের হৃৎপিণ্ড যেন থেমে গেল। আরমান বিছানায় বসে নেই, সে ঘরের সিলিংয়ের সাথে ঝুলে আছে, কিন্তু তার গলায় কোনো দড়ি নেই। সে শূন্যে ভাসছে এবং তার ঘাড়টি অমানুষিক মটমট শব্দে পেছনের দিকে ঘুরে আছে। আরমানের চোখ দুটো টকটকে লাল, আর তার জিভ দিয়ে কালো রঙের লালা গড়িয়ে পড়ছে। সে রিফাতের দিকে তাকিয়ে এক অমানুষিক গলায় ফিসফিস করে উঠল, তারা চিহ্ন, ওকে আসতে মানা কর রিফাত। কবরের সেই লাশটা এখন আমার ভেতরে ঢুকে বসে আছে। ও রক্ত চায়। তান্ত্রিকের আগমন। অবস্থা বেগতিক দেখে আরমানের বাবা পাশের গ্রাম থেকে এক প্রবীণ তান্ত্রিককে নিয়ে এলেন। তান্ত্রিক ঘরে পা রাখামাত্রই আঁতকে উঠলেন। তিনি চিৎকার করে বললেন, তারা চিহ্ন, সবাই বের হও এই ঘর থেকে। এই ছেলে আর জ্যান্ত নেই, একে মাটির নিচের শয়তান গ্রাস করেছে। যে লাশ নড়ে উঠেছিল সে আসলে একা ওঠেনি, সে আরমানের আত্মাকে কবরে রেখে আরমানের শরীর নিয়ে ফিরে এসেছে। তান্ত্রিক আরমানের চারপাশে 7টি তেলের প্রদীপ জ্বালিয়ে মন্ত্র পড়া শুরু করলেন। তখন পুরো বাড়ি কাঁপতে শুরু করল। জানালার কাঁচগুলো একযোগে ভেঙে চুরমার হয়ে গেল। আরমান তখন চেয়ারে বাঁধা অবস্থায় বাতাসের বেগে কাঁপছে, আর তার কণ্ঠ দিয়ে সেই মৃত বৃদ্ধের গম্ভীর অট্টহাসি ভেসে আসছে। বীভৎস পরিণাম, হঠাৎ এক প্রচণ্ড বজ্রপাতে পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল। অন্ধকারের মাঝে শুধু দেখা যাচ্ছিল আরমানের সেই নীলচে ফ্যাকাশে হাতগুলো তান্ত্রিকের গলার দিকে ধেয়ে যাচ্ছে। তান্ত্রিক তার যষ্টি দিয়ে ঠেকানোর চেষ্টা করলেন, কিন্তু অদৃশ্য এক ধাক্কায় তিনি দেয়ালের সাথে আছড়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তে ঘরের বন্ধ দরজাটা সজোরে খুলে গেল। বাইরে বৃষ্টির ঝাপটায় দেখা গেল এক দীর্ঘ ছায়া দাঁড়িয়ে আছে, সাদা কাফন পরা সেই বৃদ্ধ। লাশটি ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকে পড়ল। গ্রামবাসী মশাল নিয়ে বাইরে দাঁড়িয়ে দেখল আরমান আর সেই কাফন পরা লাশটি একে অপরের হাত ধরে অন্ধকারের মাঝে মিশে যাচ্ছে। তান্ত্রিক তখন যন্ত্রণায় কাতরাচ্ছেন, তিনি শুধু শেষ কথাটি বলতে পারলেন, কবরের শেষ লাশটা তার নতুন সাথীকে নিয়ে গেল। শেষ দৃশ্য, পরদিন সকালে গ্রামবাসী সেই পুরনো কবরস্থানে গিয়ে দেখল বৃদ্ধের কবরের পাশেই আরমানের গায়ের জামাটা পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, কবরের ওপরের মাটিগুলো এখন একদম শুকনো, অথচ সারা গ্রামে তখনও বৃষ্টির কাদা। আরমানকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। উপসংহার: আজও সেই গ্রামের মানুষ উত্তর দিকের কবরস্থানের পাশ দিয়ে যেতে ভয় পায়। যারা গভীর রাতে ওই পথ দিয়ে যায় তারা দেখতে পায় দুটো ছায়া কবরের ওপর বসে আছে, একটি বৃদ্ধের আর অন্যটি এক যুবকের। তারা যেন পথিকের অপেক্ষায় থাকে, কারণ কবরের মাটির খিদে নাকি কোনোদিন মেটে না। আপনার ঘরের কোণে একবার তাকিয়ে দেখুন তো, কোনো ছায়া কি নড়ে উঠল? সাবধানে থাকবেন, কারণ রাত এখনও অনেক বাকি। গল্পের নাম কবরস্থানের শেষ লাশটা নড়েছিল, পার্ট 3, রক্তের তৃষ্ণা। নিখোঁজ আরমান ও গ্রামের আতঙ্ক। আরমান নিখোঁজ হওয়ার পর থেকে পুরো গ্রাম যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সন্ধ্যা নামার আগেই মানুষ ঘরের দরজা জানালা বন্ধ করে দেয়। কিন্তু তাতেও কি নিস্তার আছে? গ্রামের গবাদি পশুগুলো একে একে মরতে শুরু করল। অদ্ভুত ব্যাপার হল, প্রতিটি পশুর শরীরের রক্ত কেউ যেন শুষে নিয়েছে, আর তাদের শরীর থেকে আসছিল সেই পরিচিত পচা মাটির গন্ধ। গ্রামবাসী বুঝতে পারল আরমান একা যায়নি, সে এমন কিছু হয়ে ফিরে এসেছে যা এখন রক্তের সন্ধানে উন্মত্ত। অভিশপ্ত পূর্ণিমার রাত। আরমানের ছোট ভাই রিফাত ভাইয়ের শোক কাটিয়ে উঠতে পারছিল না। সে প্রায়ই মাঝরাতে বাড়ির পেছনের জানালার কাছে গিয়ে বসে থাকত। একদিন পূর্ণিমার রাতে সে দেখল দূরে জঙ্গল ঘেরা কবরস্থান থেকে একটা অবয়ব ধীরে ধীরে গ্রামের দিকে আসছে। অবয়বটি সোজা হয়ে হাঁটছে না, বরং পশুর মতো 4 হাত পায়ে ভর দিয়ে দ্রুত গতিতে এগিয়ে আসছে। রিফাত ভয়ে চিৎকার দিতে চাইল, কিন্তু দেখল সেই অবয়বটি আর কেউ নয়, স্বয়ং আরমান। কিন্তু তার চেহারা এখন চেনার উপায় নেই। গায়ের চামড়া জায়গায় জায়গায় খসে পড়ছে, হাড়গুলো বেরিয়ে এসেছে, আর তার পরনে সেই সাদা কাফনের কাপড়ের ছিন্ন ভিন্ন অংশ। আরমান এসে রিফাতের জানালার কাঁচের ওপর নখ দিয়ে আঁচড় কাটতে শুরু করল। ক্যাচ ক্যাচ ক্যাচ।
আরমান জানালার ওপাশ থেকে বিড়বিড় করে বলতে লাগল, তারা চিহ্ন রিফাত। দরজা খোল, মাটির নিচে খুব ঠান্ডা, আমার খুব খিদে পেয়েছে রে, একটু রক্ত দিবি। তান্ত্রিকের শেষ যুদ্ধ, আগের সেই তান্ত্রিক কোনোমতে প্রাণে বেঁচে গেলেও তার এক হাত অকেজো হয়ে গিয়েছিল। তিনি এবার ভারত থেকে আরও শক্তিশালী এক তান্ত্রিককে নিয়ে এলেন। তারা জানতেন আজ রাতেই এর শেষ করতে হবে, নয়তো পুরো গ্রাম শ্মশানে পরিণত হবে। তান্ত্রিকরা কবরস্থানের ঠিক মাঝখানে বড় এক যজ্ঞ শুরু করলেন। আগুনের শিখা যখন আকাশে উঠছে, ঠিক তখন চারপাশ থেকে শুরু হল নারকীয় চিৎকার। কবরস্থানের প্রতিটি কবর থেকে মাটি সরে যেতে লাগল। মনে হচ্ছিল যেন পুরো কবরস্থানটাই জীবন্ত হয়ে উঠেছে। হঠাৎ সেই বৃদ্ধের কবর থেকে আরমান আর সেই বৃদ্ধ লাশটি একসাথে উঠে এল। বৃদ্ধের হাতের নখগুলো এখন তলোয়ারের মতো লম্বা, আর আরমানের মুখ দিয়ে অবিরত কালো বিষাক্ত তরল বের হচ্ছে। ভয়াল লড়াই। তান্ত্রিকরা পবিত্র জল ছিটিয়ে দিতেই আরমানের শরীর পুড়তে শুরু করল। সে যন্ত্রণায় এমন এক চিৎকার দিল যে গ্রামের মানুষের কানে তালি লেগে গেল। বৃদ্ধ লাশটি তার অমানুষিক শক্তিতে তান্ত্রিকদের দিকে ঝাঁপিয়ে পড়ল। তান্ত্রিকের মন্ত্র আর লাশের আসুরিক শক্তির লড়াইয়ে পুরো জঙ্গল কাঁপতে লাগল। হঠাৎ বৃদ্ধ লাশটি রিফাতের নাম ধরে ডাকতে শুরু করল। রিফাত সম্মোহিতের মতো ঘর থেকে বেরিয়ে কবরস্থানের দিকে হাঁটতে শুরু করল। তান্ত্রিক চিৎকার করে বললেন, তারা চিহ্ন রিফাতকে আটকাও। ও যদি কবরস্থানের সীমানায় ঢোকে তবে আরমান কোনোদিনও মুক্তি পাবে না। রিফাত যখন সীমানার কাছে পৌঁছাল, আরমান হঠাৎ করে তার মানুষের কণ্ঠ ফিরে পেল। সে কাঁদতে কাঁদতে বলল, তারা চিহ্ন ভাইয়া, আমায় মাফ করে দে, আমি তোকে মারতে চাইনি, তুই চলে যা এখান থেকে। ঠিক তখনই বৃদ্ধ লাশটি আরমানের ঘাড় চেপে ধরল এবং তার শরীরের ভেতর নিজের হাত ঢুকিয়ে দিল। আরমান যন্ত্রণায় ছটফট করতে করতে পাথরের মতো হয়ে গেল। চরম পরিণতি। তান্ত্রিকরা তাদের শেষ অস্ত্র, একটি রূপার পেরেক এবং মন্ত্রপুত পবিত্র মাটি দিয়ে বৃদ্ধের কবরে আঘাত করলেন। এক বিকট বিস্ফোরণে পুরো কবরস্থান সাদা ধোঁয়ায় ঢেকে গেল। ধোঁয়া যখন সরল, তখন দেখা গেল বৃদ্ধের লাশটি কয়লার মতো পুড়ে কালো হয়ে গেছে। কিন্তু আরমানের কোনো চিহ্ন সেখানে নেই। তান্ত্রিকরা দেখলেন বৃদ্ধের হাতের মুঠোয় আরমানের হৃৎপিণ্ডটা ধরা আছে, যা তখনও ধুকপুক করছিল। তান্ত্রিকরা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তারা চিহ্ন আরমানকে বাঁচানো গেল না। সে এখন চিরকালের জন্য এই কবরস্থানের অতৃপ্ত প্রহরীতে পরিণত হল। উপসংহার: আজও যদি আপনি সেই গ্রামের পাশ দিয়ে অমাবস্যার রাতে যান, তবে দেখতে পাবেন একটি জীর্ণ শীর্ণ যুবক 4 হাত পায়ে ভর দিয়ে কবরস্থান পাহারা দিচ্ছে। তার লাল চোখ দুটো আপনার দিকে তাকিয়ে জ্বলজ্বল করবে। সে আজও কারো জন্য অপেক্ষা করছে, হয়তো কোনো নতুন শিকারের জন্য, নয়তো তার নিজের মুক্তির জন্য। আপনার পেছনে কোনো ঠান্ডা বাতাস বয়ে গেল কি? একবার ঘাড় ঘুরিয়ে দেখুন তো, কোনো ফ্যাকাশে হাত আপনার কাঁধ স্পর্শ করার চেষ্টা করছে কি না। গল্পের নাম কবরস্থানের শেষ লাশটা নড়েছিল। পার্ট 4, অভিশপ্ত বংশের শেষ রক্ত। গ্রামের সেই স্তব্ধতা। পার্ট 3, এর সেই নারকীয় যুদ্ধের পর তান্ত্রিকরা দাবি করেছিলেন যে তারা অভিশাপ মুক্ত করেছেন। কিন্তু আসলে কি তাই? গ্রামের সেই পুরনো কবরস্থান এখন আর শুধু একটি শ্মশান নয়, সেটি এখন একটি জীবন্ত নরকে পরিণত হয়েছে। আরমান নিখোঁজ হলেও তার ছোট ভাই রিফাত প্রতিদিন রাতে এক অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল বাড়ির দেওয়ালগুলো দিন দিন পাতলা হয়ে আসছে, আর সেই দেওয়ালের ভেতর থেকে অসংখ্য মানুষের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। রক্তচক্ষু ও অদৃশ্য ছায়া। একদিন রাতে রিফাত দেখল তার বাবা আর মা ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছেন, কিন্তু তারা একদম নড়াচড়া করছেন না। রিফাত কাছে গিয়ে দেখল তাদের থালায় খাবার নেই, আছে শুধু কাঁচা কবরস্থানের কাদা আর পোকা। তারা যান্ত্রিকভাবে সেই কাদা মুখে তুলছেন। রিফাত আর্তনাদ করে পেছাতে গেল, কিন্তু দেখল তার পেছনে দাঁড়িয়ে আছে আরমান। কিন্তু এ কোন আরমান? তার শরীরের অর্ধেকটা মানুষের আর বাকি অর্ধেকটা সেই বিভৎস বৃদ্ধ লাশের সাথে জোড়া লেগে গেছে। তাদের দুটি মাথা একসাথে নড়ছে আর 4টে চোখ দিয়ে রক্তবর্ণের আগুন বের হচ্ছে। আরমান এবং সেই লাশ একসাথে বলে উঠল, বংশের শেষ রক্তটুকু না দেওয়া পর্যন্ত এই কবর শান্ত হবে না। রিফাত, তুই তো জানিস না, আমাদের পূর্বপুরুষরাই এই কবরস্থানের রক্ষক ছিল। আজ সেই ঋণ শোধ করার পালা তোর। বিভীষিকাময় সেই সত্য। রিফাত জানতে পারল এক লুকানো ইতিহাস। এই কবরস্থানটি আসলে সাধারণ মানুষের নয়। বহু বছর আগে এই গ্রামে এক তান্ত্রিক প্রথা চলত,
যেখানে প্রতিটি বংশের বড় সন্তানকে কবরের মাটির নিচে উৎসর্গ করা হতো। আরমান ছিল সেই উৎসর্গের শিকার, কিন্তু এবার তারা চায় রিফাতকে। পুরো গ্রাম হঠাৎ করে কুয়াশায় ঢেকে গেল। গ্রামের মানুষ দেখল প্রতিটি বাড়ি থেকে মৃত আত্মারা বেরিয়ে আসছে। যারা গত 100 বছরে এই গ্রামে মারা গেছে তারা সবাই আজ কবরস্থান থেকে উঠে এসেছে। তারা সবাই আরমানের বাড়ির দিকে হাত বাড়িয়ে ডাকছে। তারা চিহ্ন, আয় রিফাত, আয়। কবরের মাটির খুব তৃষ্ণা। তান্ত্রিকের বীভৎস মৃত্যু। ভারত থেকে আসা সেই শক্তিশালী তান্ত্রিক যখন শেষ মন্ত্র পড়ার চেষ্টা করলেন তখন মাটি ফেটে এক বিশাল গর্ত তৈরি হল। সেই গর্ত থেকে শত শত কঙ্কালের হাত বেরিয়ে এল এবং তান্ত্রিককে জীবন্ত টেনে মাটির নিচে নিয়ে গেল। তান্ত্রিকের গলার শেষ হাড় ভাঙার শব্দ পুরো গ্রামে প্রতিধ্বনিত হল, মঠ, মঠ, চড়াস। রিফাত দেখল তার ঘর থেকে শুরু করে পুরো গ্রামটা ধীরে ধীরে মাটির নিচে দেবে যাচ্ছে। আরমান বা সেই সম্মিলিত সত্তাটি রিফাতের গলার কাছে মুখ নিয়ে এল। তার পচা নিঃশ্বাসের গন্ধে রিফাতের দম বন্ধ হয়ে আসছিল। আরমান ফিসফিস করে বলল, তারা চিহ্ন, কবরস্থানের শেষ লাশটা আমি ছিলাম না রে রিফাত, শেষ লাশটা হবি তুই। যখন তোকে মাটি চাপা দেব তখন আমার মুক্তি হবে। চূড়ান্ত ধ্বংস। হঠাৎ এক বিশাল ধসে পুরো আরমানদের বাড়িটি মাটির নিচে তলিয়ে গেল। রিফাত দেখল সে এক অন্ধকার সুড়ঙ্গে পড়ে আছে। তার চারপাশে হাজার হাজার লাশ দাঁড়িয়ে তাকে দেখছে। আরমান তার হাতে একটি কোদাল তুলে দিয়ে বলল, তারা চিহ্ন, নিজের কবর নিজেই খুঁড়তে শুরু কর, কারণ রাত শেষ হওয়ার আগেই মাটি তোকে গ্রাস করবে। পরদিন সকালে গ্রামবাসী এসে দেখল আরমানদের বাড়ির কোনো চিহ্ন নেই। সেখানে শুধু একটি বিশাল গর্ত, যা থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। গর্তের কিনারে পড়ে আছে রিফাতের ব্যবহৃত টর্চলাইটটি, যা তখনও জ্বলছিল আর নিভছিল। আর সেই গর্তের গভীর থেকে ভেসে আসছিল এক করুণ সুর, যেন কেউ একজন ঘুমপাড়ানি গান গাইছে। উপসংহার: আজও সেই গ্রামে কোনো সন্তান জন্ম নিলে মা বাবা তার কপালে কাজলের টিপ দিয়ে ঘরের চারকোণে পবিত্র জল ছিটিয়ে দেন, কারণ তারা জানেন কবরস্থানের সেই অতৃপ্ত আত্মা আজও তার বংশের শেষ রক্ত খুঁজছে। আপনি কি শুনছেন? আপনার জানালার বাইরে কেউ কি কোদাল দিয়ে মাটি খোঁড়ার শব্দ করছে? গল্পের নাম কবরস্থানের শেষ লাশটা নড়েছিল, পার্ট 5, নরকের দরজা। শূন্য গ্রাম ও অভিশপ্ত নীরবতা। রিফাত আর তার পরিবারের নিখোঁজ হওয়ার পর গ্রামটি এখন এক বিজন মরুভূমি। যারা বেঁচে ছিল তারা গ্রাম ছেড়ে পালিয়েছে, কিন্তু অভিশাপ তাদের পিছু ছাড়েনি। যারা শহর বা দূরবর্তী গ্রামে আশ্রয় নিয়েছে তারা লক্ষ্য করল প্রতিটি পূর্ণিমার রাতে তাদের ঘরের দেওয়ালে রক্তের মতো লাল কাদা ফুটে উঠছে। বাতাস থেকে ভেসে আসছে সেই বীভৎস পচা মাংসের গন্ধ। তারা বুঝতে পারল এই কবরস্থান কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নেই। এটি এখন একটি জীবন্ত ভাইরাস যা রক্তের টানে ছড়িয়ে পড়ছে। নরকের সেই সুড়ঙ্গ। গল্পের মূল কেন্দ্রে ফিরে যাই। সেই বিশাল গর্তের নিচে রিফাত তখনও বেঁচে ছিল, কিন্তু তাকে যে অবস্থায় রাখা হয়েছিল তা মৃত্যুর চেয়েও ভয়াবহ। রিফাত দেখল সে এক বিশাল গুহার ভেতর, যার দেওয়ালগুলো পাথর দিয়ে নয় বরং হাজারো মানুষের খুলি আর হাড় দিয়ে তৈরি। সেই হাড়ের দেওয়ালগুলো শ্বাস নিচ্ছে, ফস ফস ফস। সুড়ঙ্গের একদম শেষ প্রান্তে একটি সিংহাসন, যা তৈরি হয়েছে মানুষের চামড়া দিয়ে। সেখানে বসে আছে সেই সত্তাটি যার অর্ধেক আরমান আর অর্ধেক সেই বৃদ্ধ। কিন্তু এখন তার পিঠ থেকে ডানা সদৃশ লম্বা হাড় বেরিয়ে এসেছে। সে এখন আর শুধু একটি আত্মা নয়, সে এখন কবরের ঈশ্বর। বীভৎস ভোজ। আরমানরূপী সেই দানবটি রিফাতের সামনে এসে দাঁড়াল। তার মুখ থেকে এখন বিষাক্ত সাপের মতো অসংখ্য জীব বেরিয়ে আসছে। সে রিফাতের কানে কানে ফিসফিস করে বলল, জানিস রিফাত, এই পৃথিবীতে কেউ মরে যায় না। তারা শুধু তাদের শরীরের খোলসটা বদলে আমার এই সাম্রাজ্যের ইট হয়ে যায়। তোর মা আর বাবা এখন এই সিংহাসনের পায়া হয়ে আছে। তুই কি দেখতে চাস? আরমান তার আঙুল দিয়ে দেওয়ালের এক জায়গায় স্পর্শ করতেই রিফাত দেখল তার বাবা মায়ের মুখগুলো দেওয়ালে জীবন্ত অবস্থায় গেঁথে আছে। তারা চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু তাদের মুখ দিয়ে শুধু কাদা আর পোকা বেরিয়ে আসছে। রিফাতের মস্তিষ্ক এই দৃশ্য সহ্য করতে পারল না। সে পাগলের মতো হাসতে শুরু করল। চূড়ান্ত মুক্তি নাকি চিরস্থায়ী দাসত্ব? হঠাৎ পুরো সুড়ঙ্গটি কাঁপতে শুরু করল। সেই তান্ত্রিকদের আত্মাগুলো এখন আরমানের দাসে পরিণত হয়েছে। তারা রিফাতকে একটি বেদির ওপর শুইয়ে দিল। আরমান তার ধারালো নখ দিয়ে
রিফাতের বুকের চামড়া চিরতে শুরু করল। কিন্তু রক্ত বের হওয়ার বদলে সেখান থেকে বের হতে লাগল কালো কুয়াশা। আরমান চিৎকার করে বলল, তারা চিহ্ন, আজ এই বংশের শেষ প্রদীপ নিভে যাবে। যখন তোর শেষ নিঃশ্বাস এই কবরের মাটির সাথে মিশবে, তখন পুরো পৃথিবীটা একটা বিশাল কবরস্থানে পরিণত হবে। আর আমি হব তার রাজা। ঠিক সেই মুহূর্তে রিফাত তার সমস্ত শক্তি দিয়ে আরমানের চোখের কোটরে হাত ঢুকিয়ে দিল। কিন্তু তাতে কোনো কাজ হল না। আরমান বীভৎস অট্টহাসি দিয়ে রিফাতের হৃৎপিণ্ডটা সরাসরি বুক থেকে টেনে বের করে নিল। কিন্তু রিফাত মরল না, সে এক যন্ত্রণাদায়ক অমরত্বে প্রবেশ করল। তার শরীরটা ধীরে ধীরে পাথরের মতো শক্ত হয়ে ওই হাড়ের দেওয়ালের অংশ হয়ে গেল। শেষের শুরু। পরদিন সকালে সেই গ্রামের ওপর দিয়ে যারা বিমান বা হেলিকপ্টারে যাতায়াত করছিল, তারা লক্ষ্য করল পুরো গ্রামটি মানচিত্র থেকে উধাও হয়ে গেছে। সেখানে শুধু এক বিশাল কালো মেঘের কুণ্ডলী, যা মাটির সাথে মিশে আছে। আর সেই মেঘের ভেতর থেকে ভেসে আসছে লক্ষ লক্ষ মানুষের আর্তনাদ। গল্পের নাম কবরস্থানের শেষ লাশটা নড়েছিল, পার্ট 6, অন্ধকারের মহাপ্রলয়। পৃথিবীর মানচিত্রে এক কালক্ষত, রিফাতের বলিদান আর আরমানের দানবীয় রূপান্তরের পর সেই অভিশপ্ত গ্রামটি এখন এক ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরে পরিণত হয়েছে। ওপর থেকে দেখলে মনে হয় জায়গাটি চিরস্থায়ী কুয়াশায় ঢাকা, কিন্তু যারা এর সীমানার কাছাকাছি গিয়েছে তারা আর কোনোদিন ফিরে আসেনি। তবে আতঙ্কটা এখন আর এই গ্রামে সীমাবদ্ধ নেই। সারা বিশ্বের বড় বড় শহরের ড্রেন, সুড়ঙ্গ এবং অন্ধকার গলিগুলো দিয়ে এখন সেই পচামাটির গন্ধ বের হতে শুরু করেছে। কবরের সেই ঈশ্বর এখন তার সাম্রাজ্য বিস্তার করছে। আরমানের বীভৎস মহোৎসব। সুড়ঙ্গের গভীরে আরমান এখন আর কোনো রক্তমাংসের সত্তা নয়। সে এখন এক বিশাল ছায়া, যার হাজার হাজার হাত। প্রতিটি হাতে একজন করে মানুষের ছটফট করা আত্মা। সে এখন মানুষের মস্তিষ্কের স্মৃতি নিয়ে খেলা করে। সে বুঝতে পেরেছে, মানুষকে মারার চেয়ে তাদের অন্তহীন যন্ত্রণায় বাঁচিয়ে রাখা বেশি তৃপ্তিদায়ক। রিফাতকে সে মারেনি। রিফাতের মাথাটি এখন আরমানের সিংহাসনের ওপর একটি জীবন্ত প্রদীপের মতো রাখা আছে। রিফাতের চোখগুলো সবসময় খোলা, সে সব কিছু দেখতে পায় কিন্তু নড়তে পারে না। সে দেখে কিভাবে তার মা বাবার আত্মাগুলো সেই হাড়ের দেওয়ালে মিশে গিয়ে যন্ত্রণায় বিলাপ করছে। আরমান তার অমানুষিক অট্টহাসিতে ফেটে পড়ে আর বলে, তারা চিহ্ন, দেখ রিফাত, তোরা ভেবেছিলি মৃত্যু মানেই মুক্তি? না, মৃত্যু হল আমার দাসত্বের শুরু মাত্র। অন্ধকারের আক্রমণ। হঠাৎ একদিন শহরের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে এক যুবক তার ল্যাপটপে কাজ করছিল। ঠিক আপনার মতো, হয়তো সেও কোনো ভয়ঙ্কর গল্প শুনছিল। হঠাৎ সে দেখল তার ঘরের মেঝের টাইলসগুলো ফেটে যাচ্ছে। সেখান থেকে কোনো জল বা গ্যাস নয়, বের হচ্ছে সেই কবরস্থানের ভেজা কালো মাটি। মাটিগুলো সাপের মতো তার পা জড়িয়ে ধরল। সে চিৎকার করতে চাইল, কিন্তু দেখল তার ঘরের আয়নায় নিজের প্রতিচ্ছবি বদলে গেছে। আয়নার ভেতর থেকে আরমান হাত বাড়িয়ে তার গলা চেপে ধরল। আরমান আয়না থেকে বেরিয়ে এসে ফিসফিস করে বলল, তারা চিহ্ন, শহর বদলেছে, যুগ বদলেছে, কিন্তু কবরের মাটি তো বদলায়নি। তোরা যত বেশি আমাকে নিয়ে গল্প করবি, আমি তত বেশি শক্তিশালী হব। আজ তোর রক্ত দিয়ে আমি আমার নতুন কবরের মাটি ভেজাব। মহাপ্রলয়ের সমাপ্তি। পুরো পৃথিবী এখন এক বিশাল গোরস্থানে রূপান্তরিত হতে চলেছে। আকাশে চাঁদ নেই, সূর্য নেই, শুধু এক ঘন কালো মেঘ, যা মানুষের বুক চিরে বের হওয়া দীর্ঘশ্বাসের মতো। আরমান এখন সবার ঘরের দরজায় দাঁড়িয়ে। সে এখন আর ছায়া নয়, সে এক বাস্তবতা। গল্পের শেষ পর্যায়ে রিফাতের সেই জীবন্ত মাথাটি শেষবারের মতো চিৎকার করে উঠল। কিন্তু সেই চিৎকার কেউ শুনতে পেল না, কারণ ততক্ষণে পৃথিবীর প্রতিটি জীবন্ত মানুষ মাটির নিচে জীবন্ত সমাধিস্থ হয়ে গেছে। আরমান এখন এক জনশূন্য পৃথিবীর অধিপতি, যেখানে শুধু শোনা যায় কবরের নিচ থেকে আসা কোটি কোটি মানুষের নখ দিয়ে মাটি খামচানোর শব্দ। খস খস খস। বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। এই সিরিজের প্রতিটি পর্ব আমরা চেষ্টা করেছি আপনাদের ভয়ের চরম সীমায় নিয়ে যেতে। যদি গল্পটি আপনার গায়ের লোম খাড়া করে দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার পরিচিত যারা হরর গল্প শুনতে পছন্দ করেন, তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, দেখি তাদের সাহস কতটুকু। আর আমাদের মাঝরাতে ভয়ঙ্কর ডাক পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ পরবর্তী ডাকটি হয়তো আপনার জন্যই অপেক্ষা করছে।
সাবধানে থাকবেন, সাবধানে ঘুমাবেন।